ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত দীর্ঘদিনের একটি অমীমাংসিত ও বেদনাদায়ক আন্তর্জাতিক সংকট। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক বহুবার উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার কেন এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতির আওতায় ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে বয়কট ঘোষণা করছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতিমালা, কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণকারী রাষ্ট্র, যার মূলনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশের সংবিধানও আন্তর্জাতিক শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকেই ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ ইসরায়েলকে একটি স্বীকৃত রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি এবং দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই। এবং বাংলাদেশের পাসপোর্টেও লেখা আছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট দিয়ে বিশ্বের সকল দেশেই ভ্রমণ করা যাবে, শুধুমাত্র ইসরায়েল ব্যতীত, যা ইসরায়েলের প্রতি রাষ্ট্রীয় পর্যায়ে অসহযোগিতার একটি চিহ্ন। বাংলাদেশ বহুবার জাতিসংঘে ফিলিস্তিনপন্থী প্রস্তাবে ভোট দিয়েছে। বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান ও তার রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বরাবরই সমর্থন জানিয়েছে। এই প্রেক্ষাপটে বলা যায়, বাংলাদেশ মৌলিকভাবে ইসরায়েল বিরোধী অবস্থানে রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে কেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ইসরায়েলি পণ্য বয়কট ঘোষণা করেনি? আইনি ও বাণিজ্যিক বাস্তবতা। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো সরাসরি আমদানি ও রপ্তানির কার্যক্রম নেই। বাংলাদেশের কাস্টমসেও ইসরায়েলের সঙ্গে ট্রেড সম্পর্কের কোনো তালিকা নেই। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলের প্রযুক্তি বা পণ্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। উদাহরণস্বরূপ, ইউরোপ, আমেরিকা বা ভারতের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো সফটওয়্যার, প্রযুক্তি বা কৃষিপণ্য বাংলাদেশে আসে, যার উৎপাদন ইসরায়েলে। রাষ্ট্রীয়ভাবে এই পণ্যগুলো শনাক্ত করে বয়কট করা খুবই কঠিন এবং কখনো প্রায় অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে যখন পণ্যগুলো অন্য কোনো ব্র্যান্ড বা দেশের নামে বাজারজাত করা হয়। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমতে সদস্য রাষ্ট্রগুলোকে অন্য কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক বাণিজ্য নীতি গ্রহণ না করার বাধ্যবাধকতা রয়েছে। যদিও বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবুও বিশ্ব বাণিজ্য সংস্থা এর আওতায় বাংলাদেশ যখন বৈশ্বিক বাণিজ্য করে, তখন প্রত্যক্ষ বয়কট ঘোষণা করলে আন্তর্জাতিক আইনি জটিলতার মুখে পড়তে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ যদি সরাসরি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট ঘোষণা করে, তাহলে সেই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব নেতিবাচকভাবে দেখতে পারে। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, যেমন উন্নয়ন সহযোগিতা, রপ্তানি সুবিধা, শিক্ষা, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশ নিজেকে একটি উন্নয়নশীল, উদার ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ দেশ হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। তাই ইসরায়েল বিরোধী অবস্থান নিলেও খোলাখুলিভাবে বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। অর্থনৈতিক বাস্তবতা ও রপ্তানি নির্ভরতা। বাংলাদেশ একটি রপ্তানি নির্ভর অর্থনীতি সম্পন্ন দেশ। দেশের মোট রপ্তানির প্রায় 80% তৈরি পোশাক খাতে হয়, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট ঘোষণা করে, এর ফলে পশ্চিমা দেশগুলোর মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা এই গুরুত্বপূর্ণ বাজারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির প্রায় 17% যায়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মোট রপ্তানি করে প্রায় 45%। এ দুটি অঞ্চলই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। কোনো রাজনৈতিক উত্তেজনা বা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিলে বাংলাদেশের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়তে পারে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিন সংকটে অত্যন্ত সংবেদনশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইসরায়েল বিরোধী আন্দোলন, বয়কটের ডাক এবং বিক্ষোভ দেখা গেছে। ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একাধিকবার ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় বয়কটের দাবি উঠেছে। তবে সরকারের দৃষ্টিতে জন আবেগ এবং কূটনৈতিক বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখাই শ্রেয়। কারণ আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে কোনো পণ্য বয়কট করতে হলে তার জন্য কাস্টমস, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি কর্তৃপক্ষ, বাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং অন্যান্য প্রশাসনিক ইউনিটের মধ্যে সমন্বয় লাগবে। বাংলাদেশ এখনো সে ধরনের স্বয়ংসম্পূর্ণ কাঠামো গড়ে তুলতে পারেনি, যা তৃতীয় দেশ থেকে আসা ইসরায়েলি উৎপাদনের পণ্যগুলো শনাক্ত করে আটকাতে পারে।
বাংলাদেশ যেহেতু সরাসরিভাবে ইসরায়েলের পণ্য বয়কট ঘোষণা করছে না, তাই অনেক ক্ষেত্রেই সরকার প্রতীকী ও নীতিগত প্রতিবাদকে বেছে নিচ্ছে। যেমন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েল বিরোধী অবস্থান, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট, মানবিক সহায়তা প্রেরণ, ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা, ইসরায়েলি সফটওয়্যারের বিষয়ে সরকারি সতর্কতা। এসব পদক্ষেপ বাংলাদেশের অবস্থানকে স্পষ্ট করলেও আনুষ্ঠানিকভাবে বয়কট শব্দটি উচ্চারণ করা হয় না, কারণ তাতে আন্তর্জাতিক ও অর্থনৈতিক কূটনীতিতে সমস্যা তৈরি হতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিবর্তনের সুযোগ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত যতই গভীর হবে, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী জনমত ততই জোরালো হবে। ভবিষ্যতে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশ হয়তো আরো দৃঢ়ভাবে অবস্থান নিতে পারবে। আবার যদি বিশ্বব্যাপী জনচাপ আরো প্রবল হয়, তখন সরকার হয়তো এই ইস্যুতে নীতিমালা তৈরি করবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য বয়কট ঘোষণা করছে না। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য বাধ্যবাধকতা, অর্থনৈতিক স্বার্থ, কূটনৈতিক চাপ, বাস্তব কাঠামোর দুর্বলতা এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের প্রয়োজনীয়তা। তবে এই অবস্থা বাংলাদেশের নীতিগত অবস্থার পরিপন্থী নয়, বরং এক প্রকার কৌশলগত সংযম। বাংলাদেশ ইতোমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে এবং ইসরায়েলি নাগরিকদের এদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নীতিতে পরিবর্তন আসতে পারে। বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ ও জনমতের চাপে আমাদের জন্য বড় প্রশ্ন হলো, রাষ্ট্রের সক্ষমতা, কৌশল ও আন্তর্জাতিক আইন মেনে কিভাবে ফিলিস্তিনের পাশে থাকা যায় এবং কিভাবে সামগ্রিকভাবে ন্যায়ের পক্ষে অবস্থান নিশ্চিত করা যায়।